উনি বাংলাদেশে প্রথম প্রচলন করেছেন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে স্যারের কাছে চলে যাচ্ছি। আমরা মাহমুদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তার আগে আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। যে আমরা প্রথমেই একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আপনাকে আমরা দীর্ঘদিন কোনো মিডিয়াতে দেখছি না, আপনার তেমন আমরা যেভাবে চাই সেভাবে পাচ্ছি না। এর কারণ কি, সেটা একটু বলবেন? এর কারণ প্রধানত সেরকম মিডিয়াই নাই, কারণ আমি যাওয়ার মতো মিডিয়া আমি দেখতে পাই আপনারটা এবং কনক সারোয়ারটা। তো আপনি জানেন যে কনক সারোয়ারের বোনকে যে জুলুম করেছে এই সরকার, এবং জুলুম করার পরে কনক সারোয়ার কিছুদিন ভিডিও করেন নাই, এখন আবার করছেন। তো আর আপনি প্রধানত অতিথি নিয়ে কম অনুষ্ঠান করেন, আর এছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলোতে প্রতিনিয়ত আমাকে ইনভাইট করে, কিন্তু আমি সেগুলোতে যাই না। যাওয়ার মানে এর কোনো হয়তো কোনো কারণ নাই, কিন্তু আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। ফ্র্যাঙ্কলি আপনার সঙ্গে এবং কনকের সাথে কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য অন্যগুলোতে খুব একটা যাওয়া হয় না। আর দ্বিতীয়ত আমি পত্রিকা নিয়ে ব্যস্ত থাকি। আপনি জানেন যে লন্ডন থেকে আবার আমরা আমার দেশ অনলাইন শুরু করেছি, তো সেটা সম্পাদনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আবার বুড়ো বয়সে একটু লেখাপড়ার দিকে নজর দিয়েছিলাম। একটা ভারতীয় আধিপত্যবাদের উপরে একটা থিসিস তৈরি করতে হলো আমাকে গত 2 বছর ধরে, বিশাল থিসিস। তো আপনাদের দোয়ায় এবং দর্শক শ্রোতা বাংলাদেশের জনগণের দোয়ায় গতকাল আমি এটা শেষ করেছি। তো এই বয়সে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। তো করে প্রায় 450 পাতার থিসিস, এটা আমি করেছি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির জন্য। তো গতকাল আলহামদুলিল্লাহ আমি এটা পাঠিয়ে দিয়েছি। তো কাজেই সেই সমস্ত নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তাছাড়া আপনি জানেন, আপনি নিজেও তাই, আমাদের বিদেশে আমরা এক্সাইলে আছি। তো এক্সাইলের জীবন খুব কঠিন, তো সেখানে মানিয়ে নিতে একটু সময় লাগে। তো আমারও তো এক্সাইল 2 বছরের উপরে হয়ে গেল। তো এই সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আশা করি সেরকম ডাক পেলে আপনাদের মতো মানুষদের সঙ্গে কথা বলার যখন সুযোগ আসবে আমি আসবো নিয়মিত। আর আমি নিজে করি না, আপনি জানেন যে আমি নিজে ইউটিউবে করি না, কারণ ওটার সময় নাই আমার এটা করবার জন্য। আপনি করেন, কিংবা পিনাকি করছে এখন, তো সেরকম কিছু আমার পক্ষে এই বয়সে করা সম্ভব না। টেকনোলজিক্যালিও আপনারা ইয়াং জেনারেশন, আমরা পুরনো জেনারেশন, আপনাদের মতো টেকনোলজিক্যালি আমরা এত এক্সপার্ট না, কাছে এগুলো করতেও পারি না। কিন্তু কথাবার্তা বলি, আমি কথা বলি না যে তা না, কিন্তু কথা বলার জায়গাটা সঠিক হতে হবে। না, আপনি পুরাতন হয়ে গেছেন এটা সত্য না, আর হচ্ছে গিয়ে যেটা বাস্তব কথা, আমাদের দেশের যে রাজনীতিবিদ যারা আছেন, আমি জানি না, মাঝে মধ্যে মনে হয় যে আমরাই বোধহয় বেশি ভারত বিরোধী কথাবার্তা বলি, অনেক সময় নিজের কাছেই ফ্রাস্ট্রেটেড মনে হয়। কিন্তু আপনি এই যে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনার বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম না, আমি বিএনপির সরকারে ছিলাম টেকনোক্রেট হিসাবে। আপনি জানেন, আপনি সাংবাদিক, ইলিয়াস অনেকদিন সাংবাদিকতা করেন, কিন্তু বিএনপির দলের সাথে আমি কোনোদিন জড়িত ছিলাম না। কিন্তু রাজনীতির সাথে জড়িত আপনি বলতে পারেন, এই জন্য যে আমার একটা রাজনৈতিক চিন্তা চেতনা তো আছেই, সেদিক দিয়ে বিএনপির সাথে আমার একটা রাজনৈতিক চিন্তা চেতনার হয়তো মিল থাকতে পারে। কিন্তু দল হিসেবে আমি ওই দলের কর্মী বা নেতা কিন্তু কোনোদিন ছিলাম না, আপনারা জানেন এটা। কিন্তু ওই দলের নেতা কর্মী অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকের সাথেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো তারা তাদের মতো রাজনীতি করে, আমি আমার মতো রাজনীতি করি। তো আমারটা ব্যক্তির রাজনীতি, তাদেরটা হয়তো দলের রাজনীতি। তো দুটোর মধ্যে পার্থক্য আছে, ইলিয়াস। না, তারপরেও সমমনা যে মানসিকতা, সেটা তো কিছুটা ছিলই। তো সেই জায়গা থেকে আমি যদি বিএনপি বাদ দিই, বাংলাদেশে যারাই রাজনীতি করেন তাদের মধ্যে আপনার একটা বাহ্যিক একটা, আমরা কি বলবো, এটা একটা ব্যতিক্রম কিছু একটা দেখতে পাই। সেটা হচ্ছে যে সরাসরি ভারত বিরোধী কথাবার্তা বলা, বা ভারত যে আমাদের আসলেই শত্রু, এই জিনিসগুলো আপনি যেভাবে সামনে এনেছেন, আপনি এটা কেন অন্য রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় না, সেটা আপনার কাছে জানতে চাই। এটা একটা কারণ হতে পারে যে অন্য রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চায়, এবং ক্ষমতায় যেতে গেলে আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। তাকে চিন্তা করতে হয় যে আমি যখন ক্ষমতায় যাব, ভারতের সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে, কিংবা আমি সুসম্পর্ক না রাখলে আমি ক্ষমতায় যাব না। আমার সেরকম কোনো আশা ইচ্ছা নেই।
আশাও নেই, ইচ্ছাও নেই, কোনোটাই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত বিরোধিতা আমি বলবো না, আমি বাংলাদেশের স্বার্থটা দেখেছি আমার মতো করে। যেমন আমি একটা দুটো উদাহরণ আপনাকে দিই। এই যখন ট্রানজিটের গল্প হচ্ছিল, ভারতকে ট্রানজিট দেওয়া হবে, ট্রানজিটের নামে করিডোর দেওয়া হবে, সেটা এই বর্তমান সরকার ক্ষমতায় আসার আগ থেকেই, আমরা যখন সরকারে ছিলাম, মানে আমি সরকারে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম না, তবু মাঝামাঝি জায়গায় ছিলাম। আপনি জানেন আমি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলাম, এবং বছর দেড়েক আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম একেবারে বিএনপি সরকারের শেষ লগ্নে। তো সেই হিসাবে তখন আমার বিদেশিদের সাথে কথা বলতে হতো, তো তারা প্রায়ই বলতো ভারতকে ট্রানজিট দেওয়ার কথা। তো তখন থেকেই আমি তাদের সাথে লড়াই করতাম। ওয়ার্ল্ড ব্যাংক বলেন আর এডিবি বলেন বা আমেরিকা বলেন, এদের সাথে আমার লড়াই করতে হতো যে কেন আমি দিতে চাই না, আমি এটার বিরুদ্ধে। তারপরে যখন 11 সরকার আসলো, তখন আপনার মনে আছে কিনা, তখন প্রথম আলো, ডেইলি স্টার এবং চ্যানেল আই, এই গ্রুপটা, এবং তার সাথে যোগদান করলো সিপিডি, মানে দেবপ্রিয় ভট্টাচার্য, রেহমান সেবান, এরা প্রতিদিন তখন সেমিনার করতো সোনারগাঁ হোটেলে, এবং সেমিনার করে তারা গল্প করতো যে বাংলাদেশ ভারতকে ট্রানজিট দিলে ভারত নাকি সিঙ্গাপুর হয়ে যাবে, এরকম তারা প্রতিদিন করতো। তো এটা আমি তখন থেকে তাদেরকে চ্যালেঞ্জ করতাম। আমি লেখালেখি করি অনেক আগে থেকে, সেটাও ইলিয়াস আপনি জানেন যে লেখালেখির অভ্যাস আমার মানে মিডিয়ার দায়িত্ব নেওয়ার আগ থেকেই। এবং প্রধানত 11 সরকার আসার পর থেকে আমি প্রতি সপ্তাহে নয়া দিগন্ততে লিখতাম। তো আমার লেখালেখির মধ্যে আমি বোঝাতে চেষ্টা করতাম যে ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে লাভবান তো হবই না আমরা, উপরন্তু আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে যাবে। তো আজকে দেখেন এটা প্রমাণিত হয়ে গেছে। কি প্রমাণিত হয়েছে? যে যারা তখন সিঙ্গাপুরের গল্প করতো, কিংবা যারা বলতো বিলিয়ন বিলিয়ন ডলার আয় হবে প্রতি বছর, আপনার মনে আছে কিনা যে অর্থমন্ত্রী মারা গেছেন এখন, হাসিনার অর্থমন্ত্রী তিনি একবার বলেছিলেন যে বাংলাদেশ নাকি জন্মই হয়েছে ট্রানজিট কান্ট্রি হওয়ার জন্য। তার মানে বাংলাদেশ সম্পর্কে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু নিজের দেশ সম্পর্কে কত নিম্ন ধারণা এই সমস্ত লোকজনের, যে বাংলাদেশে নাকি জন্ম হয়েছে যে আরেকটি দেশের ট্রানজিট হওয়ার জন্য, না হলে বাংলাদেশের জন্ম হওয়ার কোনো দরকার ছিল না। এটাই হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের চেতনা। তো আজকে আমরা প্রমাণিত হয়ে গেছে যে এগুলো পুরোটা মিথ্যা ছিল, কোনো টাকা আয় হয় নাই, এটা আপনি খুব ভালো করে জানেন। ট্রানজিট থেকে আমরা একটা পয়সাও পাই না, তারা বিনা পয়সায় ব্যবহার করে। আমাদের নৌ ট্রানজিট, তারপরে রোড ট্রানজিট, রেলওয়ে ট্রানজিট, এভরিথিং তারা বিনা পয়সায় ব্যবহার করে। এবং বিলিয়ন তো দূরের কথা, মিলিয়ন ডলার আমরা পাই না। এটা গেল একটা। আর একটা আমি আপনাকে বলে রাখি যে সার্বভৌমত্বের ব্যাপারে আমি একটা লং মার্চ করেছিলাম। ইনফ্যাক্ট আমি দুটো লং মার্চ করেছিলাম প্রথমবার জেল থেকে বেরোনোর পরে। আপনার মনে আছে 2010 সালে আমি প্রথমবার জেলে যাই, 2011-তে আমি জেল থেকে বেরোই, এবং তারপরে আমি সিলেটে একটা লং মার্চ করেছিলাম, এবং আমার সাথে ইলিয়াস ছিল, আপনার নামেই নাম। ইলিয়াসকে পরে গুম করেছে এই বর্তমান ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী, তিনি তাকে গুম করেছেন। আমি আশা করতে চাই যে ইলিয়াস এখনো জীবিত আছে, এই আশাটা করতে চাই আমি, বাকিটা আল্লাহ জানেন, আমরা জানি না। তো ইলিয়াসকে নিয়ে আমি করেছিলাম টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে, আপনার মনে আছে, বিশাল আমি করেছিলাম, ইলিয়াস আমার সঙ্গে সহযোগিতা করেছিল। আরেকটি আমি করেছিলাম আশুগঞ্জে, কারণ আশুগঞ্জের থেকে যখন তিতাস নদী বন্ধ করে দিয়ে ট্রানজিট দিল, রাস্তা বানালো ভারতের ভারী ভারী যন্ত্রপাতি যাওয়ার জন্য, তখন আমি লং মার্চ করেছিলাম সব সাংবাদিক নেতাদের নিয়ে, পেশাজীবীদের নিয়ে। তার মধ্যে আপনাদের নেতারাও ছিলেন, শওকত মাহমুদ ছিল আমার সাথে, রুহুল আমিন গাজী সাহেব ছিলেন, মানে সকল সাংবাদিক নেতারা আমার সঙ্গে ছিলেন। এবং আমার মনে আছে আমি এবং রুহুল আমিন গাজী এবং শওকত মাহমুদ, আমরা সেই তিতাস নদীর সেই বাঁধের মধ্যে নেমে আমরা প্রতীকী কোদাল চালিয়েছিলাম। মানে কোদাল চালানো তো অত শক্তি তো আমাদের নাই, মানে প্রতীকী যে এই বাঁধটা আমরা কেটে দিতে যাচ্ছি। তো এগুলো আমরা করেছিলাম কারণ বাংলাদেশের নদী বন্ধ করে ভারতকে ট্রানজিট দেওয়া হচ্ছিল, এবং সেই সময় আমি বলেছিলাম যে ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না, এবং এটা নিয়ে আমরা অনেক লেখালেখিও করেছি। তো যেগুলো আমরা সাবধান করেছিলাম, শুধু যে রাজনৈতিক দলকে যে তা না, আমরা জাতিকেও সাবধান করেছিলাম। আজ থেকে প্রায় 15 বছর আগে, আমি কিন্তু এটা 2011 সালের কথা বলছি, মানে আজ থেকে 11 বছর আগে। আর যদি আমি 2007-এর কথা বলি তাহলে আজ থেকে 15 বছর আগে। তো সুতরাং প্রায় দুই দশক ধরে আমরা যে বিরোধিতা করছি এই ট্রানজিট দেয়ার, সেটার কারণ ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা, বাংলাদেশের স্বার্থ রক্ষা করা, আমাদের এনভায়রনমেন্ট রক্ষা করা,
আমাদের নদী রাস্তা এগুলোর মালিকানা যেন আমাদের থাকে, সেই কারণেই আমরা করেছিলাম। তো এই বলতে এটা